না, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। যে প্রথমে আজকে বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্য খুব শোকের একটা দিন। মানে গতকালকেই আমরা তার মৃত্যুর খবরটা পেয়েছি। এবং এইটা যেটা আপনি বললেন যে উনি একটা আশঙ্কা করেছিলেন, একটা বিষয় ছিলেন, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ যে উনি রাজনীতির একটা নতুন ধারা, সেটার সাথে আমাদের মত দ্বিমত থাকতে পারে, সেটা হচ্ছে কি তিনি শুরু করেছিলেন। এবং যেটা আমি ওনার রাজনীতির দুইটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ মনে হয়। একটা পর্যায়ে আপনার মনে আছে যে উনি বলেছিলেন যে আমার সাথে যে শত্রুতা করছে আমি তার প্রতিও ইনসাফ চাই। সো এই যে মানে পলিটিক্স একটা ইনক্লুসিভ আইডিয়া, এটা নিয়ে আসে। এবং তিনি মারা যাওয়ার মাত্র কিছুদিন আগেও তার গায়ে ময়লা পানি ছোড়ার প্রেক্ষিতে ফেসবুকের পোস্টটাও যদি আমি দেখি, সেটার দিক থেকে মানে আমি দুইটা ঘটনার কথা বলছি এই কারণে যে তার পলিটিক্সটা অফকোর্স ডিফারেন্ট ছিল। তিনি একটা আইডেন্টিটির জায়গা থেকে, তিনি একটা কালচারাল ডাইমেনশন থেকে একটা নতুন আইডিয়া উনি পুশ করার চেষ্টা করছিলেন। বাট এইটা খুব গুরুত্বপূর্ণ, উনি কিন্তু কখনোই সরাসরি আঘাতে যাননি। উনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছিলেন যে আমাকে যদি কোনো একটা আইডিয়া বা আইডিওলজিকে যদি আমার ডিল করতে হয়, তাহলে আমার যেটা লাগবে, আমার একটা কাউন্টার আইডিয়া বা কাউন্টার আইডিওলজি তৈরি করতে হবে। আমি সেইটা নিয়ে হচ্ছে গিয়ে কাজ করব, সেটা নিয়ে হচ্ছে গিয়ে করব। সো অ্যাটাক করা, ধ্বংস করতে যাওয়া, এর কোনোটাতেই ওসমান হাদির যে রাজনীতিটাকে উনি সাবস্ক্রাইব করেন, সেই রাজনীতির সাথে এই জিনিসটা যায় না। এবং এইটা গুরুত্বপূর্ণ এগেইন এই কারণে, আপনি যেটা বললেন যে আমরা শোকের প্রস্তুতি নিই, মূলত যে এই আক্রমণগুলো হলো, সেটা আমাদের শোক প্রকাশের যে ধারা, সেইটাকে হচ্ছে গিয়ে একদিকে বাধাগ্রস্ত করলো। এবং একই সাথে আমার ধারণা, এবং আমি এটা মনে করি যে হাদির যে শরীফ ওসমান হাদির যে রাজনীতিটা ছিল, যে বিশ্বাসটা ছিল, যেই জায়গাটাকে ভিত্তি করে তিনি সামনের দিকে এগুতে চাচ্ছিলেন, সেই সহনশীলতা কিন্তু ডায়ালগ, এবং এই ডায়ালগে হচ্ছে গিয়ে বিরুদ্ধ মতকে ধ্বংস করে দিয়ে না, সেও টিকে থাকবে, এবং তার প্রেক্ষিতে হচ্ছে গিয়ে তৈরি করা একটা, সেইটাকে আমরা এক অর্থে অসম্মান করলাম। এবং এই অসম্মানটা করার যে কাজটা, সেইটা আমাদের দেশের জন্য ভালো না, শরীফ ওসমান হাদির যে স্মৃতি সেটার প্রতিও ভালো না, আমাদের ভবিষ্যতের রাজনীতির প্রতিও হচ্ছে গিয়ে ভালো না। এখন সেটা কেন হচ্ছে, এই কেন হওয়ার জায়গায় যেটা শুরুতেই চলে আসে, সেটা হচ্ছে পুরো জিনিসটাই তো একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি করেছে। যে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম, আমরা ইলেকশনের শিডিউল ঘোষণা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রচারের কাজকর্ম শুরু হবে, এই পুরো জায়গাটায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা সংখ্যা যে প্রত্যেকটা ব্যাপারে একটা যোগসূত্র আছে। শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা এবং হত্যা করা, এবং হত্যার পরে যে পাবলিক পারসেপশন, একটা এনার্কির দিকে আতঙ্ক, যারা প্রার্থী আছে তাদের ভিতরে একটা আতঙ্ক, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটা। পাশাপাশি আপনি দেখবেন যে বাংলাদেশের যে বিভিন্ন পক্ষগুলো আছে, আসলে আমরা বাংলাদেশপন্থী একটা রাজনীতির চিন্তা করছি, যেখানে বাংলাদেশি থাকবে, হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, উপজাতি আদিবাসী থাকবে, সেখানে বাম থাকবে, ডান থাকবে, সেন্ট্রিস্ট থাকবে, সবাই থাকবে, সবাইকে নিয়ে একটা বাংলাদেশপন্থী রাজনীতিক একটা বন্দোবস্তের কথা আমরা বলছিলাম। এবং শরীফ ওসমান হাদি, আমার সহ আলোচক যেরকম বললেন যে উনি একটা ইনক্লুসিভ রাজনৈতিক আইডিয়ার দিকে হাঁটছিলেন। কিন্তু আমার মনে হয় যে এর পিছনে যারা জড়িত আছে বা ডিপ স্টেটে যারা আসলে কাজ করে, প্রত্যেকটা বিষয়ে খুব বেশি অবগত, এবং কোন জায়গায় আঘাত করলে আসলে এখানে দুইটা পক্ষ আলাদা হয়ে যাবে এবং এক পক্ষ আরেক পক্ষের সাথে যুদ্ধে লিপ্ত হবে, একটা উৎকণ্ঠা তৈরি হবে, এবং বাংলাদেশে একটা অস্থিতিশীলতা পরিস্থিতি বিরাজ করবে। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আপনি যদি চিন্তা করেন, সেটা অস্থির হয়ে যাবে। এবং সামনে যে নির্বাচন আছে, গণতন্ত্রমুখী যে আমরা এতদিন ধরে ছিলাম না, এবং এই 17 বছরে কিন্তু আমরা ভোট দিতে পারি নাই, দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, আমার ভোট সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি যে আরেকজন দিয়েছে। এবং এই যে গণতন্ত্রের পথে যে বাধারা ছিল, সেই বাধা অতিক্রম করার জন্য কিন্তু আমরা গণতান্ত্রিক পন্থায় একটা ইলেকশনের দিকে যাচ্ছিলাম। এটাকে বাধাগ্রস্ত করার মনে হয় একটা যোগসূত্র আছে আমি মনে করি। দেখেন যে এখানে বাংলাদেশে যেই সময়ে আক্রমণ হয়েছে হাদির উপরে, ওই সময় বর্ডারটা সিল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে মধ্যরাতে বর্ডারটা সিল হচ্ছে, ঢাকার গেটগুলো সিল হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু দিনকে দিন অবনতি হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন স্থাপনায়, নিউজ মিডিয়া, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে। এগুলো কিন্তু আমরা মোটামুটি একটা অ্যাজামশন করতে পারি, যখন প্রথম আলো ডেইলি স্টার আক্রমণ হলো, তখনই কিন্তু ধারণা করার কথা ছিল যে এইসব প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আক্রমণ হওয়ার কথা। তখনও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জিনিসগুলোতে কোনো স্টেপ নেয় নাই। তাহলে এটা কি আমি ব্যর্থতা দেখবো না? আমাদের প্রেস সচিব উনি দেখছেন, ব্যর্থতা তো বটেই। তাহলে আমরা দেখবো যে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা জিনিস একই সূত্রে বাঁধা। আপনি যদি ক্যালকুলেশন করেন সায়েন্সের মতো, তাহলে দেখবেন যেই বাংলাদেশকে একটা এনার্কির মধ্যে দিয়ে, একটা অস্থিরতার মধ্যে দিয়ে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য যেই গ্রুপটা কাজ করছে, তারাই মূলত ওসমান হাদিকে আক্রমণ করেছে। হ্যাঁ, এইটাকে কারা, এটা তো খুঁজে বের করা দরকার, ইন্টেলিজেন্স বের করবে। আমরা যারা সাধারণ জনতা আছি, আমরা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন একজন আরেকজনকে গালাগালি করছে, কাদা ছড়াছড়ি করছে, আপনি খুব সহজে দেখবেন যে এখানে কারা আক্রমণ করছে। সিসিটিভি ফুটেজ আছে, তাদেরকে আপনি গ্রেপ্তার করেন, তাদের জবানবন্দি নেন। আপনার কাছে আমি আসবো,
এই নেপথ্যে কারা এই প্রশ্ন? তো তিনি ওই দায়িত্বেই থাকুন। তিনি যখন এইখানে চলে এসে একের পর এক ইনকম্পিটেন্স দেখাচ্ছেন, এবং তার বিরুদ্ধে আমরা কোনো, সবচেয়ে বড় কথা যে এই যে ইনকম্পিটেন্সের যে অভিযোগ, এটা তো নতুন কিছু না। আমরা এর আগে অসংখ্যবার তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। সরকারের কাছ থেকে আপনি কি কোনো রিয়াকশন দেখেছেন? এই যে তারপরে গতকাল রাত্রের যে ঘটনাগুলো একটার পর একটা ঘটে যাচ্ছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? তাহলে আপনি যেটা বললেন যে কোনো উদ্যোগ, এই যে যেই অদক্ষতা, যে ইনকম্পিটেন্স, গভর্নমেন্টের একটা মিনিমাম রেসপন্সিবিলিটি থাকে যে সরকার অনেক কিছুই করতে পারে না, কিন্তু একটা রাষ্ট্র চালাতে হলে সরকারের অ্যাটলিস্ট মিনিমাম জনগণের জীবনের নিরাপত্তাটুকু দেবার, এবং যখন হচ্ছে গিয়ে কেউ জনগণের অধিকার কেড়ে নেবে, সেটা জীবনের অধিকার হোক, জীবনের অধিকার তো সবচেয়ে বড় অধিকার, এই ছাড়া তার বাসস্থান, এই যে তার নিরাপত্তা, এই প্রত্যেকটা জিনিসকে যখন আপনি ভুলুণ্ঠিত করছেন, আমরা সরকারকে কোথাও খুঁজে পাচ্ছি না, এবং এটার দায়-দায়িত্ব কেউ নিচ্ছে না। পরিষ্কার এখন পর্যন্ত আসলে আসামিকে যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তাকে কিভাবে আনা হবে, আদৌ পালিয়ে গেছে কিনা, যদিও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বলেছে যে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। ডাক্তার আব্দুল আহাদ, আপনি খেয়াল করে দেখবেন যে ওসমান হাদি ঢাকা ৮ আসনে তিনি প্রার্থী হিসেবে গণসংযোগ চালাচ্ছিলেন। সেই আসনের একজন হেভিওয়েট প্রার্থী বিএনপির মির্জা আব্বাস। প্রথমে যখন তাকে গুলি করা হলো, এক ধরনের নোশন তৈরি হলো, কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে এটি মির্জা আব্বাসের পক্ষ থেকে ঘটানো হয়েছে। অর্থাৎ টার্গেট কিন্তু যখন মরদেহ আনা হচ্ছে, তখন প্রতিপক্ষ হয়ে উঠল কারা? প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, আজকে রাত্রে আবার উদীচীর অফিসেও আগুন দেওয়া হয়েছে, যদিও পরে নেভানো গেছে। তাহলে এক ধরনের প্রথমে ছিল বিএনপি ভার্সেস ওসমান হাদি, এরপরে দেখা যাচ্ছে যে ওসমান হাদির সমর্থক ভার্সেস প্রগতিশীল প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি। এই যে দুই ধরনের খেলা এখানে দেখা যাচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? জি ধন্যবাদ। আসলে আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে এখানে নিজেদের মধ্যে যদি যুদ্ধটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে আসলে যেই পক্ষ চাচ্ছে বাংলাদেশকে একটা এনার্কির মধ্যে দিয়ে পার করবে, তারা কিন্তু ফয়দাটা এখান থেকে লুটবে। আসলে আপনি দেখেন, প্রথমেই কিন্তু বড় শক্তি মির্জা আব্বাস, বিএমপি, এবং যারা জুলাইয়ের পক্ষে শক্তি, আমরা মনে করি যে আমরা যারা তরুণ আছি, ওসমান হাদি বা আমাদের এনসিপি, তাদের মধ্যে যদি এরকম একটা এনার্কি তৈরি করা যেত, এবং যদি খুব প্ল্যান করে তারা দেখবেন যে গুলিটা করেছিল, এবং এমনভাবে গুলি করেছিল প্রফেশনালি, সে মারা যাবে, এবং মারা যাওয়ার পরে দেশের পরিস্থিতিটা কী হবে, তরুণ ছাত্র সমাজ সবাই ওসমান হাদির পক্ষে থাকবে, অ্যাট দ্যাট মোমেন্টে মির্জা আব্বাসের এগেনস্টের যে একটা এখানে ভয়েস রেজ হবে, এই দুই পক্ষ কিন্তু ঝামেলা তৈরি হবে, এবং ঝামেলা হয়ে গেলে কিন্তু এনার্কি তৈরি হবে, এই ইলেকশন বাধাগ্রস্ত হবে। ঠিক একইভাবে যখন ওরা ব্যর্থ হয়ে গেল, তখন প্ল্যান বিতে গেল। প্ল্যান বিটা কি? যেহেতু ওসমান হাদি একটু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এবং তাদের সাথে যারা একটু রাইটিস্ট আছে, তাদের সাথে একটু যোগাযোগ আছে, এইটার এগেনস্টে এখন যারা উদীচী আছে, প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে, তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে, এবং এখানে তারা কিছুটা বলবো আমি সফল হয়েছে, এবং প্রথম আলো, ডেইলি স্টার ভাঙচুর করেছে, উদীচী ভাঙচুর হয়েছে, এবং আমরা চেষ্টা করব যে, এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু অলরেডি বলেও দিয়েছে যে তারা আসলে বিভিন্নভাবে এখানে আসবে, তারা বিভিন্ন ফাঁদ পাতবে, আমরা কিন্তু সেই ফাঁদে পা দেওয়া যাবে না। যদি আমরা সবাই মিলে সেই ফাঁদে পা দেই, তাহলে কিন্তু দেশটা আরও অস্থিরতার দিকে যাবে, এবং দেশটা আরও বিপদের মধ্যে যাবে। তো আমি যেটা আলোকপাত করছি যে এই যে একটা এনার্কি তৈরি হচ্ছে, এই এনার্কি তৈরি হওয়ার আগে কেন আমরা বুঝতে পারছি না? আমরা কিন্তু কিছুটা অ্যাজাম্পশন করতে পারি। অনেকে কিন্তু গ্রুপে লেখালেখি করছে যে এই প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ হবে, অথবা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছে, রাষ্ট্র আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, ইন্টেলিজেন্স আছে, আমাদের কাছে, জনমানুষের কাছে যদি এই ইনফরমেশনগুলো থাকে, তাদের কাছে কেন থাকে না? আমরা আগে দেখেছি যে ইন্টেলিজেন্স আগের যে পক্ষ আছে, বিরোধী পক্ষ ছিল জামাত, বিএনপি বা অন্যান্য যারা আওয়ামী লীগের বিপক্ষ শক্তি ছিল, তাদেরকে গ্রেপ্তার করার জন্য, তাদেরকে ধরার জন্য যে চিরুনি অভিযানগুলো চালাতো, এবং তাদেরকে কত ইন্টেলিজেন্সের কতভাবে শক্তি প্রয়োগ করে তাদের কল রেকর্ড করে, কিন্তু আমরা ৫ তারিখের পরে কি দেখেছি যে তাদের কেন্দ্রে সব এই যে ইন্টেলিজেন্সের যে দক্ষতা, সেগুলো কিন্তু সব গায়েব হয়ে গিয়েছে। আমরা কিন্তু এটার প্রয়োগ কিন্তু এখন দেখতে পাচ্ছি। গোয়েন্দা সংস্থার গোয়েন্দা তৎপরতার এক ধরনের ব্যর্থতা বা তো দেখাই গেছে। ডক্টর আসিফ শাহান, একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়ে গেল ২৪-এ, সেখানে কিন্তু ভার্চুয়াল যারা ইনফ্লুয়েন্সার, যারা অনলাইনে কথা বলেন, তাদের একটা বড় ভূমিকা আছে। একই সাথে দেখা যাচ্ছে যে ৫ তারিখ পরবর্তী বাংলাদেশে তাদের দ্বারা অনেকেই প্রভাবিত, উজ্জীবিত, দুটোই দেখা যাচ্ছে। তো এই প্রথম আলো, ডেইলি স্টারের উপরে যে হামলা, এর আগে কয়েকটা ঘটনাও কিন্তু দেখা গেছে। প্রথম আলো অফিসের সামনে গরু জবাই দেওয়া হচ্ছে, কেউ কেউ বলছে যে এটা এই করতে হবে। গতকালকেও এই ধরনের ফেসবুকে কিছু ঘোষণা ছিল। এই ঘোষণাগুলোকে কি আপনি নিছক ঘোষণা হিসেবেই দেখেন? একটা সাংস্কৃতিক যে দ্বন্দ্ব বাংলাদেশে তো রয়েই গেছে, যে ধরেন প্রগতিশীলতা নাকি মৌলবাদ,
নাকি মধ্যমপন্থা, এই সাংস্কৃতিক লড়াইটা তো চলছে, এর আড়ালে অন্য কিছু কি দেখেন আপনি? না, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দেখুন, আপনি যেটা বললেন যে এই যে এখানে যে একটা বিভাজন, সেই বিভাজনটা ছিল। পার্থক্য যেটা আমি আগস্টের 5 তারিখের পরে দেখি, এবং যেটার কারণেই হচ্ছে গিয়ে আমরা অনেকেই অংশগ্রহণ করা এবং তারপরে হচ্ছে গিয়ে এটার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করার কারণটা হচ্ছে একটাই, যে একটা ডিভাইসিভ পলিটিক্সের জায়গা থেকে আপনার একটা ইনক্লুসিভ পলিটিক্সের জায়গায় চলে আসবেন, যেটার জন্যই হচ্ছে গিয়ে নতুন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারা অনেকে এটার জন্য চেষ্টা করেছে। এখন এখানে দুইটা ঘটনা আছে, দুইটা ব্যাপার আছে, যে প্রত্যেকটা দেশ যখন একটা রেভলিউশন পরবর্তী সময়ে যায় বা একটা ম্যাসিভ আপরাইজিং সময়ে যায়, প্রত্যেকটা দেশই না একটা ফেজের মধ্যে দিয়ে যায়, যেটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে অ্যাগনি অফ ট্রানজিশন। মানে ট্রানজিশনটা হওয়ার সময় যে আপনার হচ্ছে একটা ওলট পালট সময়ের মধ্যে দিয়ে চলে যায়, আপনি যেভাবে প্ল্যান করছেন সব কিছু ওইভাবে হবে না। এই সময় যেটা হয় যে বিভিন্ন ফোর্সগুলো, এক্সট্রিমিস্ট ফোর্সগুলোর এক ধরনের রাইজ ঘটে, এবং এইটার রাইজটা ঘটার একটা কারণ যেটা হচ্ছে যে মানুষের স্বভাবগত যে টেন্ডেন্সি, সেটা সবসময় হচ্ছে কি একটু এক্সট্রিমিস্টের দিকে। কিন্তু যে কারণে তারা এটা করতে পারে না, কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে বা সমাজের একটা নর্মস আছে, একটা ইনস্টিটিউশন আছে, মানে যেটা আপনি যদি গ্রামে গঞ্জে বা যেখানেই যান সেখানে হচ্ছে গিয়ে এই যে আপনি বয়স্ক লোককে সম্মান করবেন, এটা একটা সোসাইটাল নর্মস। গ্রামগুলোতে অসংখ্য ক্লাব থাকে, কালচারাল ইস্যু থাকে, তারা হচ্ছে এক ধরনের সোসাইটাল হারমোনি তৈরি করে। গত 14-15 বছরে যেটা হয়েছে কি জানেন, এই ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, যদি এইরকম কোনো ধরনের এক্সট্রিমিস্ট ফোর্সের রাইজ ঘটে, সোসাইটি যে সেটাকে কন্টেইন করবে বা থামিয়ে রাখবে, এইটার কোনো ধরনের মেকানিজম আর আমাদের হাতে ছিল না। এইরকম একটা পরিস্থিতিতে যদি সেই ইনক্লুসিভিটির দিকের জায়গায় বা টলারেন্সের জায়গায় যদি আমরা যেতে পারতাম, তাহলে আমরা একটা সমাধান পেতাম। এইখানে চলে আসে আপনি যে ইনফ্লুয়েন্সারদের কথা বলছেন, ওনারা এইটা না করে তারা হচ্ছে গিয়ে এটাকে ফ্যান দ্য ফ্লেম, যে ফ্লেমটা অলরেডি আছে সেটাতে ওনারা আরও বাতাস দিয়েছেন। এবং এই বাতাস দেওয়ার কারণে আপনি গতকালকের জায়গাগুলোই দেখেন যে একের পর এক জায়গাগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে, যে এইসব প্রথম আলোতে যেতে হবে, তারপরে ডেইলি স্টারে যেতে হবে। এই যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে এক্সট্রিমিস্ট যে ফোর্সের যে উত্থান, সেটাকে এক ধরনের গাইড করা হচ্ছে এই জায়গাটাতে যাওয়ার জন্য, যেটা আমাদের যে সোসাইটাল হারমোনি, যেইটা এই ইনক্লুসিভিটিটার জায়গায় একটা বড় ধরনের ক্ষতির কারণ হচ্ছে ঘটে গেছে এখানে। এখন ধরেন এক্সট্রিমিস্ট ফোর্সের উত্থান দেখানোর জন্য এটা হতে পারে, সেটা হতে পারে, আবার সেটা এক্সট্রিমিস্ট ফোর্সে যারা ইনভলভ তারা আসতে পারে। এখন যদি বাংলাদেশকে দেখানো যদি যায় যে প্রগতিশীলতার উপরে প্রচন্ড আঘাত আসছে, মুক্ত মতের উপর আসছে, এই পলিটিক্যাল গেমিংগুলো তো আগেও হয়েছে, যারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে তারাও তো এই ধরনের একটা অ্যাবসলিউটলি। এবং সে কারণেই তো হচ্ছে গিয়ে আমরা যেটা শুরুতেই বলছি, যে এই গেমটা এখন খেলার উদ্দেশ্যটাই তো হচ্ছে ইনস্টেবিলিটি তৈরি করা। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বটা নিতে হবে, যেটা আমরা বললাম যে আমাদের যখন শোক প্রকাশ করার কথা, তখন আমাদের এই জিনিসপত্রগুলো নিয়ে চিন্তা করতে হবে। এবং আমাদের এখন আনফর্চুনেটলি হলেও আমাদের ওইটার জন্যই চিন্তা করতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোকে এই যে আমি কিভাবে রেস্ট্রেইন করতে পারি, যে এই ভায়োলেন্সের দিকে যেন আমরা না যাই। অলরেডি অনেকগুলো ক্ষতি আমাদের হয়ে গেছে। আপনি যদি দেখেন যে অসংখ্য এম্বাসি তার হচ্ছে গিয়ে স্টেটমেন্ট দিয়েছে এই কনসার্ন নিয়ে, ইন্টারন্যাশনাল অ্যারেনাতে এটা হবে, এটা কি আমরা আরো বাড়াবো? এটাকে আমরা আরো আমি আসবো আপনার কাছে। আমরা যেতে চাই মুন্সি বোরহান মাহমুদের কাছে। মুন্সি বোরহান মাহমুদ, আপনি শুনছিলেন আলোচনা, বলা হচ্ছে যে এই হাদিকে হত্যা করা হয়েছে মূলত ভয় দেখানোর জন্য। একজন হাদিকে শুধু নয়, যারা তরুণ নেতৃত্ব রাজপথে ছিল জুলাই অভ্যুত্থানে এবং যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে, এই যে ইনকিলাব মঞ্চ এবং যে কালচারাল সেন্টার, এই সব কিছুকে ভয় দেখানোর জন্য। আপনি কি বলবেন যে এই কালচারাল সেন্টারের ভবিষ্যৎ এখন কি? হাদির গড়া প্রতিষ্ঠান কি এগিয়ে যাবে? এবং আসলে এই ভয়ে আপনারা কতটা ভীত? ধন্যবাদ আপনাকে। আমি আসলে এতক্ষণ রাস্তায় ছিলাম, কথা শুনতে এবং বলতে অসুবিধা হচ্ছিল। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, আসলে আমাদের মানসিক অবস্থা কি আপনারা ভালো করেই জানেন। এইমাত্র আমি হসপিটাল থেকে আসলাম, ওসমান হাদির ফুটফুটে চেহারাটা দেখে আসলাম। আমি আপনাকে আপনার প্রশ্নের জবাবের আগে একটা অভিজ্ঞতার কথা শুরু বলছি। যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হন, আমি তার পাশে ছিলাম এবং আমি আমার বুকে করে তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আমি যখন ঢাকা মেডিকেলে তাকে প্রবেশ করাই এবং তাকে ইমার্জেন্সির বেডে তাকে শুয়ে দেই, শুয়ে দেওয়ার পরে আমি ডাক্তার ডাকছিলাম। প্রায় 20 মিনিট পর্যন্ত আমরা ডাক্তার করে চিৎকার চেঁচামেচি করেছি, কিন্তু ডাক্তার আসেনি। এবং অবশেষে আমি নিরুপায় হয়ে আমাদের এক সাংবাদিক বন্ধু, জনকণ্ঠের আমার প্রিয় সাংবাদিক ইসরাফিল ফরাজিকে আমি ফোন করি যে ভাই দেখেন না, একটু কোনো ডক্টর আমরা পাচ্ছি না। তখন ওনারা ওখান থেকে ফোন করে তারপরে বিভিন্নভাবে প্রায় 20 থেকে 25 মিনিট পর ডক্টর আসে। এইটা একটা রাষ্ট্রের ব্যবস্থাপনা, আপনাকে আমি জানলাম। এরপরে আপনারা খেয়াল করেন সারা দিনের যে প্রস্তুতি এবং সরকারের যে প্রতিক্রিয়া, আমরা স্পষ্টভাবে খেয়াল করেছি ওই দিনটায়
প্রশাসনের আসলে কি ভূমিকা ছিল। তারা যেন একদম নিরুত্তাপ, তাদের কাছ থেকে কোনো ধরনের আমরা কোনো তৎপরতাই খেয়াল করিনি। একদিন পর এসে সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে। যাই হোক, এই বিষয়টা আপনাকে জাস্ট জি, বলার জন্য বলা। এবং একটু সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আমরা ভয় পাবো কিনা, ওসমান হাদি আমাদেরকে এমন কোনো শিক্ষা দেয়নি যে এক বিপ্লবীর মৃত্যুর পরে আমরা ভয় পেয়ে যাবো। আপনি যদি ওসমান হাদির ভিডিওগুলো খেয়াল করেন এবং তার বলা কথা, সবগুলো কথা তিনি থরে থরে বলে গিয়েছেন। একজন বিপ্লবীর শাহাদাতে কখনো বিপ্লবের পিছিয়ে যায় না, এবং এক বিপ্লবীর শাহাদাতের পরে আরো শত সহস্র বিপ্লবীর জন্মগ্রহণ করে। বাংলাদেশে নতুন যে জাগরণ তৈরি হয়েছে, বাংলাদেশপন্থী মানুষের যে জাগরণ তৈরি হয়েছে, যে নতুন বন্দোবস্ত হয়েছে এই 24শে বিপ্লবের পরে, এই বিপ্লবী চেতনা, এই বাংলাদেশপন্থী চেতনা কখনো থামিয়ে রাখা যাবে না। সেখানে যতই ষড়যন্ত্র হোক, যতই হত্যাকাণ্ড হোক না কেন, যতই গুপ্ত হত্যার মাধ্যমে আমাদেরকে শেষ করে দেওয়া হোক না কেন, গুপ্ত হত্যার মাধ্যমে কখনো কোনো বিপ্লবকে শেষ করা যায় না। একটা কথা কি বলবেন, তার হাতে গড়া যে কালচারাল সেন্টার, যেটির জন্য তিনি লাইব্রেরির জন্য বই সংগ্রহ করছিলেন, মানুষের কাছে বিনা পয়সায় হাত পেতে পেতে কষ্ট করে গড়েছেন, এই সেন্টারটার ভবিষ্যৎ কি হবে? এটি কি চালিয়ে নেবেন আপনারা? অবশ্যই এই সেন্টার আমরা চালিয়ে নিয়ে যাবো, এবং এটা আরো বড় পরিসরে আমরা করবো ইনশাল্লাহ। আমরা খুব ভালোভাবে ভাবছি, এবং এই সেন্টারটি শুধুমাত্র এতটুকু ছোট্ট পরিসরেই আমাদের থাকবে না। আমরা আরো আগ থেকে ভাবছিলাম ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় আমরা আরো দুটো ফ্লোর নিয়ে আরো বড় পরিসরে এই সেন্টার নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করছিলাম। আমাদের তো উদ্দেশ্য হচ্ছে একদল তরুণ প্রজন্ম তৈরি করা, যারা বাংলাদেশকে ভালোবাসবে, বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানবে, এবং ইতিহাস ঐতিহ্যে সচেতন হয়ে বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখবে। এবং সেই কাজ অব্যাহত আছে, থাকবে। এবং একজন ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে একদল দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তোলা যায় একজন নেতার ভিতরে। আপনার কাছে আসবো আবারও, মুন্সি বোরহান, আপনি শুনতে থাকুন। আমরা আলোচনার শেষ দিকে ছোট করে আরেকবার করে আসতে চাই অধ্যাপক ডাক্তার আহাদ। দেখুন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মূলত একটি কণ্ঠ থামাতে চাওয়া হয়েছে বলেই বলা হচ্ছে। হাদি এমন একটি কণ্ঠ ছিল যিনি কাউকে ছেড়ে কথা বলেননি, কি সরকার, কি রাজনৈতিক দল,